হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। ইকো কলেজের পক্ষ থেকে তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে অভিনন্দন। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকের আলোচনা কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা পড়ানো হয়েছিল, তোমরা জানো কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত পড়েছিলাম। এই মুহূর্তে আমরা এখন আজকে আলোচনা করি স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? তোমরা খাতা নাও, কলম নাও, বসে পড়ো, বোঝার চেষ্টা করো। একটু মনোযোগ সহকারে শুনলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো আমরা জানি নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘোরে, এটা ঠিক, কিন্তু কিভাবে ঘোরে? নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথ উপকক্ষপথে নিজ অক্ষের চতুর্দিকে ঘুরতে ঘুরতে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। ঠিক যেমন পৃথিবীর ঘূর্ণন, সূর্যের চারদিকে পৃথিবীর নিজ অক্ষের চতুর্দিকে ঘুরে। এই নিজ অক্ষে পৃথিবীর চতুর্দিকে নিজ অক্ষে একবার আবর্তন করতে 24 ঘন্টা সময় লাগে। আবার তার আপন কক্ষপথে ঘুরতে প্রায় 365 দিন। তো এই যে পৃথিবীর দুই ধরনের ঘূর্ণন দেখতে পাচ্ছি, তোমরা জানো যে একটার নাম আহ্নিক গতি আর একটা বার্ষিক গতি। এই পৃথিবীর ঘূর্ণনের মতো, এবং আমরা লাটিম ঘোরাই, লাটিমের মতো দেখো, লাটিম যখন আমরা ঘোরাই তখন দেখবা যে সেকেন্ডে যে কতবার ঘুরতেছে ঠিক হিসাব করা যাচ্ছে না। আবার সেই নিজ অক্ষের চারিদিকে লাটিমটি ঘুরতে 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 বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এখানেও আমরা দুই ধরনের ঘূর্ণন পেয়ে থাকি। আসলে ইলেকট্রনের এই দুই ধরনের ঘূর্ণন বা ইলেকট্রনের এই ঘূর্ণন প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে, স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। আবার বলি, পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো নিজ অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। এসব ঘূর্ণন প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এর দ্বারা প্রকাশ করা হয় ইলেকট্রনের দ্বিমুখী ঘূর্ণনের জন্য এসের মান দুটি, প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। ইলেকট্রনের দ্বিমুখী ঘূর্ণনের জন্য এসের মান দুটা, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। প্লাস হাফ দ্বারা ইলেকট্রনের ঘূর্ণনের দিক বোঝায়, প্লাস হাফ দ্বারা ইলেকট্রনের ঘূর্ণনের দিকে বোঝায়, মাইনাস হাফ দ্বারা ইলেকট্রনের ঘূর্ণন বিপরীত দিকে বোঝায়, ঠিক আছে? প্লাস হাফ দ্বারা ইলেকট্রনটা ঘড়ির দিকে ঘূর্ণন বোঝায়, মাইনাস হাফ দ্বারা ঘড়ি কাঁটা বিপরীত দিকে বোঝায়। এসব ঘূর্ণন প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকেই স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। এখানে হাফ কোনো গাণিতিক অর্থ বহন করে না। হাফ দ্বারা ইলেকট্রন বোঝায়। ইলেকট্রনের দ্বিমুখী ঘূর্ণনের জন্য দুইটা মান নেওয়া হয়েছে, প্লাস হাফ দ্বারা ঘড়ি কাঁটার দিকে, মাইনাস হাফ দ্বারা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে? এই ছিল স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমরা এখন 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করব। যেমন তোমরা এখনই খাতায় লিখে নাও, n এর মান 3 হলে অর্থাৎ m সেলে
এম কক্ষপথে এল ও এম এর মান হিসাব করে মোট অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। প্রশ্নটা লিখে নাও। n সমান সমান 3 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা n ও ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এর মান n এর মান 3 হলে l ও m এর মান হিসাব করে মোট অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। n এর মান 3 হলে l ও m এর মান হিসাব করে মোট অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। যেমন তোমরা এটা ধারাবাহিকভাবেও লিখতে পারো, কিন্তু ছক আকারেও দিতে পারো। ঠিক আছে, তোমরা যদি ছক আকারে দিতে চাও তাহলে দেখো এইভাবে তোমরা বেশ কয়েকটি ছক কাটবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আছে সহকারী l, চুম্বক কোয়ান্টাম সংখ্যা m, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, মোট অরবিটাল, মোট ইলেকট্রন। ঠিক আছে, তোমরা এইভাবে ঘর কেটেও দিতে পারো, এইভাবে দিতে পারো। এটা কোন কক্ষপথের কথা বলা হয়েছে? 3 নম্বর কক্ষপথ। m সমান সমান 3, m সমান সমান 3 হলে l এর মান বের হচ্ছে 0, 1, 2। l এর মান 3 হলে l এর মান 0, 1, 2। ঠিক আছে, l এর মান 3 হলে 0, 1, 2। এটা তো জানো, 0 সহ n মাইনাস। আচ্ছা, 0 দ্বারা কোন অরবিটাল বোঝায় s, 1 দ্বারা p, 2 দ্বারা d। ঠিক আছে, আচ্ছা, l এর মান 0 হলে m এর মান 0, l এর মান 1 এর জন্য হবে 0, +1, -1, অর্থাৎ p অরবিটাল 3 ভাগে বিভক্ত। p অরবিটাল 3 ভাগে বিভক্ত, সমশক্তি সম্পন্ন 3টি অরবিটাল, মানে p উপস্তরে আরো 3টি উপস্তর। কি নাম দেখো? px, py, pz। আচ্ছা, এখন দেখো l এর মান 2 হলে 0, +1, -1, +2, -2, অর্থাৎ d অরবিটাল 5 ভাগে বিভক্ত, 5টি। কি নাম? dxy, dyz, dzx, dx স্কয়ার, y স্কয়ার, dz স্কয়ার। ঠিক আছে, স্পিন কোয়ান্টাম সংখ্যা এখন দেখো। চুম্বক কোয়ান্টাম সংখ্যা তার অরবিটাল সংখ্যা বোঝায়। তো দেখো তোমরা তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ করে 12 স্কয়ার, তাহলে তোমার 2 × 3 স্কয়ার, অর্থাৎ তৃতীয় কক্ষপথে ইলেকট্রন তোমরা জানো যে 18টি ইলেকট্রন থাকে, 18টা ইলেকট্রন। আমরা জানি যে প্রতিটি অরবিটালে ইলেকট্রন থাকে 2টি,
একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি। তাহলে এটা একটা অরবিটাল, যেটাকে s অরবিটাল বলা হয়। এই অরবিটালে কটা ইলেকট্রন থাকবে? 2টি। এই 2টা ইলেকট্রন থাকলে একটা ইলেকট্রন হবে ঘড়ি কাঁটার দিকে, আরেকটা হবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। ঘড়ি কাঁটার দিকে হলে প্লাস হাফ মাইনাস হাফ। এই যে এই অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, একটা ঘড়ি কাঁটার দিকে আর একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। ঘড়ি কাঁটার দিকে হলে প্লাস হাফ, ঘড়ি কাঁটার বিপরীত দিকে মাইনাস হাফ। এখানে একটা দেখো পি অরবিটাল সমশক্তি সম্পন্ন 3টি। এই 3টা অরবিটালেই যদি 2টা করে ইলেকট্রন থাকে, একটা ঘড়ি কাঁটার দিকে আর একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে এখানে পাচ্ছি প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, এখানেও আমরা ইলেকট্রন পাবো প্লাস মাইনাস হাফ, এই ছিল দেখো। এখন তাহলে স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে আমি প্লাস মাইনাস করে দিলাম। তাহলে s অরবিটালে দেখো এখানে 2টা ইলেকট্রন, p অরবিটাল 3 ভাগে বিভক্ত, 2টা করে ইলেকট্রন থাকলে 6, p অরবিটাল 6টা ইলেকট্রন। এখানে দেখো d অরবিটাল সমশক্তি সম্পন্ন 5টি, 2টা করে থাকলে হবে 10টি। তাহলে তোমার d অরবিটাল ইলেকট্রন ধারণ করবে 10টি। তাহলে মোট ইলেকট্রন দেখো 10, 6, 16, 2, 18, মোট ইলেকট্রন 18টি। এখন অরবিটাল সংখ্যা দেখো, চুম্বক কোয়ান্টাম সংখ্যা তার অরবিটাল সংখ্যা নির্দেশ করে। তাহলে দেখো 1, 2, 3, 4 আর এখানে 5, এখানে 5টা, 5, 3, 8, এখানে 9টা, টোটাল অরবিটাল হচ্ছে 9টি। অর্থাৎ তৃতীয় কক্ষপথে মোট অরবিটাল হচ্ছে 9টি, ইলেকট্রন হচ্ছে 18টি। অর্থাৎ একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টি, তাহলে 9 দুগুণা 18টি ইলেকট্রন। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে তোমরা বাড়ির কাজ লিখে নাও। n এর মান 4 হলে লিখে নাও, n এর মান তোমরা নিজে নিজে বের করো বাড়িতে। n এর মান 4 হলে l ও m এর মান হিসাব করে মোট অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, এই ছিল 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা আসব অরবিট অরবিটালের মধ্যে পার্থক্য। তোমরা খাতায় লেখো অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য। তোমরা খাতা লেখো অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য। অরবিট আর অরবিটাল। অরবিট অরবিট অরবিটাল। অরবিট কি আর অরবিটাল কাকে বলে? তোমরা আগে থেকে জানো যে অরবিট কাকে বলে? নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো যে বিভিন্ন কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান, সেই কক্ষপথগুলিকে অরবিট বলে। নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো যে সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো যে সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, সেই কক্ষপথগুলিকে অরবিট বলা হয়। অরবিট। এখন অরবিটালের সংখ্যাটা আছে, অরবিটাল সংখ্যা লিখে নিতে পারো। পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথের যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে মেঘ রূপে পাওয়ার সম্ভাবনা 99% বা সর্বাধিক, তাকে বলা হয় অরবিটাল। আবার বলি দেখো, নিউক্লিয়াসের চারিদিকে যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে, সেই কক্ষপথগুলোকে অরবিট বলে। অর্থাৎ কক্ষপথ বা সেল যে শক্তি স্তর বলতেছে, এগুলোই অরবিট। কিন্তু অরবিটালটা কি? অরবিটাল হচ্ছে এই কক্ষপথের যে ত্রিমাত্রিক অঞ্চলে বা যে অঞ্চলে ইলেকট্রনকে
মেঘ রূপে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেই সম্ভাবনাময় অঞ্চলকে অরবিটাল বলে। এই ছিল অরবিট আর অরবিটালের মধ্যে সংজ্ঞা। লিখে নিতে পারো আবার, নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথের যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে মেঘ রূপে পাওয়া যায় বা মেঘ রূপে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, তাকে অরবিটাল বলে। অরবিটগুলিকে কে এম এম এন দ্বারা প্রকাশ করা হয়, অরবিটগুলিকে কে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়, আর অরবিটালগুলিকে এস পি ডি এফ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, প্রতিটি অরবিটে ইলেকট্রন ধারণ করে 2n স্কয়ার সংখ্যক, প্রতিটি অরবিটে ইলেকট্রন ধারণ করে 2n স্কয়ার সংখ্যক। এই হিসাবে কে সেলে ইলেকট্রন থাকে 2টি, এল সেলে ইলেকট্রন থাকবে তাহলে 8টি। আঠারোটি, 32টি। তাহলে দেখা যাচ্ছে প্রতিটি কক্ষপথের 2n স্কয়ার, প্রথম কক্ষপথের 2n স্কয়ার 2টি, দ্বিতীয় কক্ষপথের 2n স্কয়ার 8টি, তৃতীয় কক্ষপথের 2n স্কয়ার 18টি, 32টি। 32টির উপর আর ইলেকট্রন থাকতে পারে না। এখানে আমরা লিখব 3 নাম্বার, প্রতিটি অরবিটালে ইলেকট্রন ধারণ করে 2টি, প্রতিটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করে 2টি। 4 নম্বর পার্থক্য লিখব, অরবিটগুলো গোলাকার বা বৃত্তাকার, অরবিটগুলো গোলাকার, কিন্তু এটা 4 নম্বরে লিখব অরবিটালগুলি বিভিন্ন আকৃতির। অরবিটালগুলি বিভিন্ন আকৃতির, যেমন এস অরবিটাল গোলাকার, ডাম্বেল আকার, ডি অরবিটাল ডবল ডাম্বেল আকার। তাহলে অরবিট গোলাকার আর অরবিটালগুলি বিভিন্ন আকৃতির, এই হিসাবে এস অরবিটাল গোলাকার, পি অরবিটাল ডাম্বেল আকার, ডি অরবিটাল ডবল ডাম্বেল আকার। ক্লিয়ার? এই ছিল অরবিটালের মধ্যে পার্থক্য। এবার আসবো আমরা, এই যে এখানে দেওয়া আছে দেখো, অরবিটালগুলি বিভিন্ন আকৃতি, অর্থাৎ বিভিন্ন অরবিটালের আকৃতি বিভিন্ন রকম হয় কেন? প্রশ্ন লেখে নাও, বিভিন্ন অরবিটালের আকৃতি বিভিন্ন হয় কেন? বিভিন্ন অরবিটালের আকৃতি বিভিন্ন হয় কেন? বিভিন্ন অরবিটাল আকৃতি বিভিন্ন রকম, এস অরবিটাল গোলাকার, পি অরবিটাল ডাম্বেল, ডি অরবিটাল ডবল ডাম্বেল। কেন? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই এটা পড়বে। কেন? এই যে আমরা পড়লাম এস অরবিটাল গোলাকার, কেন গোলাকার এটা লিখতে হবে। পি অরবিটাল ডাম্বেল, কেন ডাম্বেল? কথা বোঝা গেছে? এখন আসি এস অরবিটাল গোলাকার কেন। তোমরা জানো যে এল এর মান 0 হলে এম এর মান 0, 0 দ্বারা এস অরবিটাল বোঝায়, সার্ফ থেকে এস অরবিটাল। এল এর মান 0 হলে
m এর মান 0। এর থেকে বোঝা যাচ্ছে s উপশক্তি স্তরে কোনো আর উপ স্তর নেই। s অরবিটালে কোনো ত্রিমাত্রিক দিক নেই। s অরবিটালের ইলেকট্রন সমূহ বা s অরবিটালের ইলেকট্রন ঘনত্ব নিউক্লিয়াসের চারিদিকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। s অরবিটালের ইলেকট্রন ঘনত্ব যে কোনো পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। এই জন্য s অরবিটাল গোলাকার। নিউক্লিয়াস এর ইলেকট্রনগুলো চারিদিকে আমরা কল্পনা করতে পারি, সব দিক দিকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সমান ঘনত্ব। এর ত্রিমাত্রিক কোনো নির্দিষ্ট দিক নেই, এই জন্য চারিদিকে সমান ঘনত্ব, এই জন্য গোলাকার। s অরবিটাল কেন গোলাকার? s অরবিটালের ইলেকট্রন ঘনত্ব নিউক্লিয়াসের চারিদিকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, এই জন্য s অরবিটাল গোলাকার। এরপরে আসি p অরবিটাল ডাম্বেল আকার কেন? বিষয়টা চিন্তা করো, p অরবিটাল কেন ডাম্বেল? p অরবিটাল কেন ডাম্বেল? দেখো, l সমান সমান যদি 1 হয়, l সমান সমান 1, তাহলে m এর মান পাবো 0 প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ p অরবিটালের উপ স্তর হচ্ছে 3টি, px py pz। p অরবিটালের উপ স্তর টোটাল 3টি, p অরবিটালের উপ স্তর টোটাল 3টি, ঠিক আছে? 3টি ভাগে বিভক্ত। কিন্তু কেন ডাম্বেল? তোমরা লিখবে এটাই যে p অরবিটাল ইলেকট্রন ঘনত্ব নিউক্লিয়াসের দুই বিপরীত দিকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। p অরবিটালের ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের দুই বিপরীত দিকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। মনে করো আমি নিউক্লিয়াস এখান থেকে যদি এদিকে ইলেকট্রন কল্পনা করি, তাহলে এই পাশে ইলেকট্রন থাকবে, এই পাশে ইলেকট্রন থাকলে এই পাশে থাকবে, অর্থাৎ নিউক্লিয়াসের দুই বিপরীত দিকে মানে p অরবিটাল ইলেকট্রন ঘনত্ব পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, ঠিক আছে? কোন দিকে? p অরবিটাল ইলেকট্রন সমূহ বা p অরবিটাল ইলেকট্রন ঘনত্ব নিউক্লিয়াসের দুই বিপরীত দিকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। দুই বিপরীত দিক দেখো বিষয়টা, এদিকে কল্পনা করলে এদিকে কল্পনা করতে হবে, কিংবা এদিকে হলে এদিক, দুই বিপরীত দিকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, অর্থাৎ নিউক্লিয়াস থেকে p অরবিটাল ইলেকট্রন ঘনত্বটা দুই দিকে প্রসারিত, এই প্রসারিত দুটি অংশের প্রান্তদ্বয় ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি, আচ্ছা, আবার বলি p অরবিটাল কেন ডাম্বেল? p অরবিটালের ইলেকট্রন ঘনত্ব নিউক্লিয়াসের দুই বিপরীত দিকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, এই জন্য p অরবিটাল ডাম্বেল আকার। l এর মান 1 হলে m এর মান 3টি, অর্থাৎ p অরবিটালের আরো সমশক্তি সম্পন্ন উপ স্তর 3টি, px py pz, অর্থাৎ p অরবিটাল এর ত্রিমাত্রিক দিক 3টি, যেহেতু p অরবিটাল ইলেকট্রন ঘনত্ব নিউক্লিয়াসের দুই বিপরীত দিকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেহেতু নিউক্লিয়াস থেকে p অরবিটাল ইলেকট্রন ঘনত্ব দুই দিকে অবস্থান করতে পারে। এই দুইটা প্রসারিত অংশ একটা ডাম্বেল আকৃতি ধারণ করেছে। এই ডাম্বেলের এই দুটি প্রসারিত অংশের প্রান্তদ্বয় ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি। এই প্রান্ত থেকে যতই নিউক্লিয়াসের দিকে আসা হয়, তত ইলেকট্রন ঘনত্ব কমতে থাকে, অর্থাৎ এই প্রান্ত থেকে নিউক্লিয়াসের দিকে যতই আসা হয়, তত ইলেকট্রন ঘনত্ব কমতে থাকে। ইলেকট্রন ঘনত্ব কমতে নিউক্লিয়াসে কমতে থাকে, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। এই যে কমতে এখানে p
পি অরবিটালে ইলেকট্রন ঘনত্ব পাওয়ার সম্ভাবনা শূন্য। এই সম্ভাবনা অঞ্চলটাকে বলা হয় নোড। ঠিক আছে, এই সম্ভাবনা যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, সেখানে যে তল কল্পনা করা, একটা তল কল্পনা করা হয় তাকে বলা হয় নোডাল তল। ঠিক আছে, নোডাল তল। তাহলে তোমরা বলো দেখি নোড কাকে বলে? ঠিক আছে, কাকে বলে নোড? তো লিখবা নিউক্লিয়াসের চারিদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য বা খুবই কম, সেই অঞ্চলটাকে বলা হয় নোড। তাহলে এই প্রসারিত অংশ দুটি যতই নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন ঘনত্ব তত কমতে থাকে। নিউক্লিয়াসে এসে ইলেকট্রন ঘনত্ব একেবারে শূন্য। এখানে নিউক্লিয়াসের অবস্থান পি অরবিটাল, প্রতিটি পি অরবিটালে একটাই নোড। বোঝা গেছে বিষয়টা? তাহলে জানলাম আমরা নোড কাকে বলে। তাহলে লিখবা এটাই, পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য তাকে বলে নোড। প্রতিটি পি অরবিটালে একটাই নোড। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা জানলাম পি অরবিটাল আকৃতির ডাম্বেল কেন। এই ডাম্বেলের এই প্রসারিত দুটি অংশের ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি আর ঘনত্ব কমতে থাকে। এই ছিল। এবার আসবো আমরা এস অরবিটালের নোড সংখ্যা নির্ণয়। এস অরবিটালের নোড সংখ্যা নির্ণয়। এস অরবিটালের নোডাল তল গণনা করা n-1। n-1 এস অরবিটালের নোড সংখ্যা গণনা করা n-1, অর্থাৎ ওয়ান এস অরবিটালের নোড শূন্য। ওয়ান এস অরবিটালের কোনো নোড নেই। টু এস অরবিটালের নোড হবে 2-1 1। থ্রি এস অরবিটালের নোড সংখ্যা হবে 3-1 1। ফোর এস অরবিটালের নোড সংখ্যা হবে 4-1, অর্থাৎ তিনটি নোড। ঠিক আছে, 0 1। তাহলে দেখো 1s অরবিটালের কোনো নোড নেই, 2s অরবিটালে একটা নোড, 3s অরবিটালে দুটো নোড, 4s অরবিটালে তিনটি নোড। এই ছিল শিক্ষার্থী বন্ধুরা অরবিটালের মধ্যে পার্থক্য এবং বিভিন্ন অরবিটালের আকৃতি বিভিন্ন রকম হয় কেন। ডি অরবিটালের কথা বলবে যে এল এর মান যদি 2 হয় তাহলে ডি অরবিটাল হয়, আর এল এর মান 2 হলে এম এর মান হবে 5টা, অর্থাৎ ডি অরবিটাল 5টি উপস্তরে বিভক্ত। কি নাম? তোমরা জানো যে dx y y z x, x স্কয়ার থেকে y স্কয়ার z স্কয়ার, এই 5টা ডি অরবিটাল টোটাল। ঠিক আছে, বিভক্ত। ডি অরবিটাল আকৃতি ডবল ডাম্বেল, এর আকৃতি অত্যন্ত জটিল প্রকৃতির। ঠিক আছে, এই পর্যন্তই লিখবে। আমরা পরবর্তী ক্লাসে অরবিটালের চিত্রগুলি সম্বন্ধে জানব এবং ইলেকট্রন বিন্যাসের দিকে চলে যাব, আলোচনা করব। তো এই পর্যন্ত ভালো থাকবে শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসগুলো ভালোভাবে দেখবে, পড়ালেখা চালিয়ে যাও। ধন্যবাদ।